চালু করি। হুম। আচ্ছা, ইংরেজি শুরু করার আগে প্রথমে টেন্সটা করবো, বুঝলি তো? প্রথমে টেন্স, তারপর টেন্সের পরে যাব কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগের পরে যাব ভয়েস, তারপর ন্যারেশন। আর এই সিকোয়েন্সটা আগে ফলো করার কারণ আর কিছুই না, অন্তর পরীক্ষা আমাদের পরীক্ষার আগে আসবে তাই। ঠিক আছে, দুজনই হ্যাঁ হু বলিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম। আর বেশি সময় না, মোটামুটি 40 মিনিট আগে ইংরাজি করি, তারপর অন্যগুলো করব। ঠিক আছে। আচ্ছা, টেন্স শুরু করার আগে প্রথমে একটু সেন্টেন্স সম্পর্কে একটু জানা দরকার আছে। হালকা রিক্যাপ করবো একটা হালকা, যে সেন্টেন্স আলটিমেটলি কি জিনিস। সেন্টেন্স বা বাংলায় আমরা যারা বলি বাক্য, সেন্টেন্স হলো আর কিছু না, গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ কমপ্লিট মিনিং। মানে একটা কিছু ওয়ার্ড দ্বারা গঠিত একটা, মানে কিছু গ্রুপ দ্বারা গঠিত, সেগুলো একটা কমপ্লিট মিনিং দেবে একটা। মানে এমন বলে, মানে এমন ভাবে উল্টো পাল্টা ভাবে মিনিং দেবে না যে, মোদ্দা কথা আমরা ছোটবেলার থেকে সেই একটা সেন্টেন্স সবাই জানি যে আমি ভাত খাই। যদি এটা আমি এরকম বলি খাই আমি ভাত, এটার কোনো তো আর মিনিং হয় না। এটা মানে মিনিংফুল ভাবে বললে যেটা হবে, ওয়ার্ড গুলোকে সাজানো হলে সেটা একটা সেন্টেন্স হয়। এবার সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্স তৈরি হয় তিনটে জিনিস দিয়ে: সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে। সাবজেক্ট মানে হলো কর্তা, আর অবজেক্ট মানে হলো বিধেয়, এক কথায়। বা সাবজেক্ট আর ভার্ব বাদে বাক্যের যতটুকু অংশ বাকি থাকে সেটা অ্যাকচুয়ালি অবজেক্ট হয়। সাবজেক্ট কর্তা একটা সেন্টেন্সে যে কাজটা করে সেটাই হলো সাবজেক্ট। আর ভার্ব হলো, সোজা ভাষায় বলতে গেলে ভার্ব হলো যে কর্তা যে কাজটা করে সেটা হলো ভার্ব। আর একটুখানি ডিপলি দেখলে বোঝা যাবে যে ভার্ব দু প্রকারের হয়। এটা হলো হেল্পিং ভার্ব, এটা হলো মেন ভার্ব। আর কিছুই না। হেল্পিং ভার্ব কি জিনিস? এই যে আমরা যেগুলো বলি এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো, সেগুলো সেগুলো সবগুলোই আর কি হেল্পিং ভার্ব। আচ্ছা, কথায় কথায় আবার একটা কথা আসে যে মোডাল ভার্ব কি জিনিস বা অক্সিলারি ভার্ব কি জিনিস। এ সবগুলো একই জিনিস। মডাল ভার্বকে অক্সিলারি ভার্ব বলে, আর অক্সিলারি ভার্ব সবই হেল্পিং ভার্বের এক প্রকার, বা হেল্পিং ভার্বই সেগুলো। আর মেন ভার্ব কি জিনিস? মেন ভার্ব হলো বাক্যের যে কর্তা অ্যাকচুয়াল যে কাজটা করে সেটা হলো মেন ভার্ব। আর এই মেন ভার্বের সঙ্গে কর্তাকে যুক্ত রাখার যে কাজটা করে সেটা হলো এই হেল্পিং ভার্ব, এক কথায়। তাহলে হেল্পিং ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো হলো হেল্পিং ভার্ব। আর মেইন ভার্ব কোনগুলো? মেইন ভার্ব যেগুলো আর কি কর্তা যে কাজটা করছে সেটাকে বোঝায়, সেটাকে বোঝানোর জন্য আমরা মেইন ভার্ব ইউজ করি। সাধারণত মেইন ভার্ব 5 প্রকারের হয়, বা এক কথায়, যেমন মেইন ভার্বের বিষয়টা যদি বলা হয়, মেইন ভার্ব অ্যাকচুয়ালি 5 প্রকারের। মেইন ভার্ব যেমন, প্রকার বলা ঠিক উচিত হবে না, মেইন ভার্ব এর অবস্থা 5 প্রকারের হয় সাধারণত। ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, আর ভার্বের সঙ্গে এস বা ইএস, ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে যে ফর্মটা হয়। আর একটা হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে যে ফর্মটা হয়। আচ্ছা, এইগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে। সেগুলো যখন টেন্সের মধ্যে ঢুকবো তখন ডাইরেক্টলি বলবো। জাস্ট একবার বলে দিচ্ছি, ভার্বের ফার্স্ট ফর্ম বা এক কথায় প্রেজেন্ট ফর্মকেই আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বলি। সেকেন্ড ফর্ম ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলে থাকি। আর থার্ড ফর্ম কিন্তু ফিউচার অ্যাকচুয়ালি না, থার্ড ফর্ম হলো পাস্ট পারফেক্ট ফর্মটারে আমরা বলি এক কথায়, বা প্রেজেন্ট পারফেক্ট, বা এক কথায় পারফেক্ট ফর্মটারে বলে থাকি আমরা থার্ড ফর্ম আর কি। আচ্ছা, ভার্বের সঙ্গে এস বা ইএস কখন যুক্ত হয়? অ্যাকচুয়ালি যখন যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করব তখন দেখবো যে, যখন সাবজেক্ট
যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি। আচ্ছা, আইএনজি ফর্ম কখন হয়? যখন আমরা কোনো একটা ভার্বের কন্টিনিউয়াস ফর্ম তৈরি করব, তখন আইএনজি ফর্ম হয়। আচ্ছা, এই বিষয়টা আর কিছুই না, এই সেন্টেন্সটা বোঝার জন্য যে সেন্টেন্স কি জিনিস। আচ্ছা, এবার যদি আমরা একটা সেন্টেন্স নিই, যেমন সেন্টেন্স নেওয়া হলো, অন্তু ইজ রিডিং বুক। অন্তু বই পড়ছে। আচ্ছা, এবার এটাকে যদি আমি একটু ভালোভাবে দেখি, অন্তু এখানে কি? সাবজেক্ট। রিডিং আর ইজ, এই দুটো মিলেই অ্যাকচুয়ালি ভার্ব। আর এই যে বাকিটুকু যেটা পড়ে আছে, এটা হলো অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, হাতের লেখাটা খুবই সুন্দর, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। আচ্ছা, ভার্বের দুটো ফর্মই দেখলাম। আচ্ছা, অন্তু কি করছে? অন্তু বই পড়ছে, এটা অ্যাকচুয়ালি হলো মেন ভার্ব। আর এইটা অন্তুর সঙ্গে রিডিং কে যুক্ত রাখছে, অন্তু কথাটার সঙ্গে রিডিং কে যুক্ত রাখছে, সাবজেক্টের সঙ্গে মেন ভার্ব কে যুক্ত রাখছে। তাই এটা হলো হেল্পিং ভার্ব। এটা একটা ইজি কোশ্চেন ছিল, সেজন্য সোজাসুজি বোঝা গেল। আচ্ছা, এরপর অন্য কিছু, মানে সেন্টেন্সের প্রকারভেদ গুলো কি কি? সেন্টেন্স কত প্রকারের হয়? সেন্টেন্স মূলত যদি দেখা যায়, সেন্টেন্স 5 প্রকারের হয়। মূলত যদি দেখা হয়, যেগুলো কাজে আসে আমাদের, সেগুলো 5 প্রকারের হয়। বেশি ডিটেলসে না, জাস্ট এক প্রকার জানার জন্য, কারণ এইগুলো ভয়েস চেঞ্জ ন্যারেশনে খুব কাজে লাগবে, টেন্সে তো লাগবেই, সেজন্য একবার দরকার আছে। ফার্স্টলি, সেন্টেন্স সেন্টেন্সের প্রকার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমটা, অ্যাসার্টিভ সেন্টেন্স, বা এটারে অনেক সময় আমরা বলে থাকি ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। বা এক কথায় আর কিছুই না, সেন্টেন্সে, যে সেন্টেন্সে কর্তা কিছু একটা কাজ করছে, সেটার বিষয়ে যা বলা থাকে, সেটাই অ্যাকচুয়ালি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেই জন্য এটার বলে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স, বা কর্তা যে কাজটা করছে সেটার বিশদে জানার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স। সে পরীক্ষার নজরে দেখতে গেলে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু জানার দরকার আছে, এই আর কি। আচ্ছা, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দু প্রকারের হয়ে থাকে, বা সমস্ত প্রকার সেন্টেন্সই এক প্রকার বলতে গেলে দু প্রকারের হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথম ভাগ হলো পজিটিভ সেন্টেন্স, বা যেটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বলে থাকি। আর সেকেন্ড প্রকার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ বা পজিটিভলি ইউজ করলে সেটা পজিটিভ, আর নেগেটিভলি ইউজ করলে সেটা, বা এক কথায় সেন্টেন্সে যদি নট কথাটা ব্যবহার করা হয়, সেটা ডাজ নট হিসেবে, ডু নট হিসেবেও হতে পারে। নট কথাটা ব্যবহার করা হয়, সেটা হলো নেগেটিভ সেন্টেন্স হয়। যেমন এই একটু আগে এই সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা, এটা এক প্রকারের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্লাস এটা একটা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে কোনো নেগেটিভ সেন্স নেই, তাই এটা একটা নেগেটিভ সেন্টেন্স না, এটা একটা পজিটিভ সেন্টেন্স। আচ্ছা, এর থেকেই দেখা গেল যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পজিটিভ প্রকারটা হয়, তার স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্ব, আর তার সঙ্গে হলো অবজেক্ট। এটা এর প্রকার, এটা এর স্ট্রাকচার হয়। আর এর নেগেটিভ প্রকার হয় কি? সাবজেক্ট, তার সঙ্গে হেল্পিং ভার্ব, তারপরে নট জাস্ট যুক্ত করে দিলে, তারপরে মেন ভার্ব আর অবজেক্ট লিখে দিলে, সেটা হয়ে যায় নেগেটিভ ফর্ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম হয়ে যায়। এই সেন্টেন্সটাই আমি যদি এখানে অন্তর ইজ এর এই জায়গায় যদি আমি নট ইউজ করে দিতাম, তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যেত। আচ্ছা, এরপরের সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা প্রশ্ন সূচক বাক্য আর কি। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, শর্টকাটে লিখলাম, মুখে বলে দিলাম।
ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রশ্নের শেষে আর কি জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেটা এক প্রকারের একটা সাইন চেনার যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। আচ্ছা, সাহেব এটা বলতো। আবার, হ্যাঁ বলো না না, বলো। বলো বলো। ঠিক আছে। নেগেটিভ আচ্ছা, সেন্টেন্স একটু বুঝতে ইন্টারোগেটিভ পারি নাই। কোনটা, আগেরটা? হ্যাঁ হ্যাঁ, পজিটিভটা বুঝতে পারছি, নেগেটিভটা একটু বুঝতে পারি নাই। আচ্ছা, দাঁড়াও, এক নেগেটিভটা সেকেন্ড এক সেকেন্ড। আর কিছু। হুম, ঠিক আছে। হুম 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 হুম। ওই এটা কি নট? নেগেটিভটা, এটা নট। হুম আচ্ছা, হুম। এ নোট করার দরকার নেই, আমি নোট দিয়ে দেবো, ঠিক আছে? এই ক্লাস আচ্ছা ঠিক দেখার পর আছে। ওটা থেকে লিখে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আগে বোঝ, হুম হুম। আর নোট করতে গেলে আর বোঝা হবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আচ্ছা এইটা বলছিলাম নট কি বিষয়টা, একবার জাস্ট বলছি যে কোন একটা পজিটিভ সেন্টেন্স কে যদি আমার হুম। নেগেটিভ করতে হয়, তাতে একটা নট ব্যবহার করে দিলে হয়ে যায়। এটা ঠিক সবসময় আছে। নট ব্যবহার করে দাও, সেটা হয়ে যাবে। যেমন এই যে এই হুম বাক্যটা যে অন্তু ইজ রিডিং বুক, এটা একটা হুম পজিটিভ সেন্টেন্স ছিল, আর প্লাস হুম এটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তার কারণ কি, অন্তুর সম্পর্কে এখানে বলা হয়েছে যে অন্তু এখানে পড়াশোনা করছে, মানে অন্তুর সম্পর্কে হুম বলা হয়েছে বিষয়টা। তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও কোন প্রকার ছিল না, এতে কোনো নট নেই বা নেগেটিভ কোনো বিষয় বলা হচ্ছে না, তাই এটা পজিটিভ সেন্টেন্স ছিল। আচ্ছা, হুম হুম যদি এখানে আমি সেন্টেন্সটা এরকম করে দিতাম, অন্তু ইজ নট রিডিং বুক, তাহলে এটা আবার নেগেটিভ হয়ে যেত, তখন হয়ে যেত হুম। নেগেটিভ। তার কারণ কি, এতে আমি নট ব্যবহার করছিলাম তাই। আচ্ছা, এর পরের প্রকার কি বললাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দু প্রকারের হয়। এটা হচ্ছে ক্লোজ এন্ডেড, এটা হলো ক্লোজ এন্ডেড কোশ্চেন, এটা হচ্ছে তোমার ওপেন এন্ডেড কোশ্চেন। আচ্ছা, বিষয়টা কি, শুনতে হাতে গোড়া কিছুই না, বিষয়টা ক্লোজ এন্ডেড আর ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড মানে কি, আর কিছুই না, যে সমস্ত সেন্টেন্সের অ্যান্সার ইয়েস বা নো তে আসে, ইয়েস বা নো তে, সেগুলোকে, যেগুলোর অ্যান্সার ইয়েস বা নো তে আসে সেগুলো হলো ক্লোজ এন্ডেড। আর যেগুলো হচ্ছে, আর ওপেন এন্ডেড কোনগুলো, যেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য এক্সপ্লানেশন দিতে হবে, সেগুলো হচ্ছে আমার ওপেন এন্ডেড কোশ্চেন। আচ্ছা, এগুলো আবার কিরকম সেটা দেখা যাক বিষয়টা। যদি আমি জিজ্ঞেস করি, হ্যাভ ইউ সিন দ্য তাজ, মানে তুমি কি তাজমহল দেখেছো, এর উত্তরটা তুমি কি দেবা, ইয়েস বা নো তে দেবা, তাই না? হুম হুম এটা সেই জন্য এটা ক্লোজ এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন। আচ্ছা, যদি এবার আমি কোশ্চেন করি যে হোয়াট হ্যাভ ইউ সিন ইন দ্য তাজ, তো জিজ্ঞেস করি যে তুমি তাজমহলে কি দেখেছো, তখন এটা একটা ওপেন এন্ডেড কোশ্চেন হয়ে যায়। মানে তখন তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তুমি কি দেখেছো, কিভাবে দেখেছো, বা কোন কোন জায়গায় দেখেছো, একটা এক্সপ্লেনেশন দিতে হবে। আচ্ছা, আমি যখন বললাম যে হোয়াট হ্যাভ ইউ সিন দ্য তাজ, তার মানে কি, আমি এটা প্রথমে আমি বললাম কি, হ্যাভ ইউ হ্যাভ ইউ সিন দ্য তাজ, আরেকটা কি বললাম, হোয়াট হ্যাভ ইউ সিন ইন দ্য তাজ। আচ্ছা, দুটো সেন্টেন্সে তফাৎটা কোথায় আছে, এখানে হ্যাভ আছে, এখানে শুধু হুম হোয়াট, হ্যাভ এর আগে আমার হোয়াট আছে, তাই না? হুম সেজন্য এইটার উত্তর আমি ইয়েস বা নোতে দিয়ে দিলাম, আর এটাতে আমার একটা এক্সপ্লানেশন দিতে হচ্ছে, তাই না? দেখো, হুম তফাৎটা এই জায়গায়, ক্লোজ এন্ডেড এ এই হোয়াট, হোয়েন, তারপরে হাউ, হোয়ার, এই সমস্ত কোশ্চেন ওয়ার্ড গুলো আমার ব্যবহার করতে হয় ক্লোজ এন্ডেড, এই ওপেন এন্ডেড এ ব্যবহার করতে হয়। তার ফলে আমার একটা উত্তর এক্সপ্লানেশনে আসে। আর ওপেন এন্ডেড এ আমার তখন উত্তর, ওপেন এন্ডেড এ আমার কোনো কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করা লাগে না। হ্যাভটা কি, একটু আগে বললাম, এটা হেল্পিং ভার্ব না, এটা হেল্পিং ভার্বকে আমার আগে নিয়ে আসলে হয়ে যায়। কিন্তু এখানেও হ্যাভ আছে, কিন্তু কিন্তু তার আগে
এখানেও একটা হেল্পিং ভার্ব আছে, কিন্তু তার আগে আমাকে একটা কোশ্চেন ওয়ার্ড আনতে হচ্ছে, একটা কোশ্চেন ওয়ার্ড। তাই সেই জন্য দুটোর স্ট্রাকচারই বদলে যাচ্ছে। কেমন এখানে কোশ্চেন ওয়ার্ডের পরে আমার হেল্পিং ভার্ব লিখতে হচ্ছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট লিখতে হচ্ছে, প্লাস তারপরে আমার কি একটা জিজ্ঞাসা চিহ্ন লিখতে হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু সেরকম না, এখানে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট লিখে জিজ্ঞাসা চিহ্ন লিখে দিলে হয়ে যাচ্ছে বিষয়টা এই জায়গাটায়। তাহলে এই ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড এর তফাৎ আছে এখানটায়। আচ্ছা, একবার রিক্যাপ এই জিনিসটাই, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি জিনিস। ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কিছুই না, যে সমস্ত বাক্য বা সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে বা ইন্টারোগেটিভ সাইন থাকে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর ক্লোজ, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো প্রকার হয়, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড বা যেগুলোর উত্তর আমরা ইয়েস বা নোতে দিয়ে থাকি, আর সেকেন্ড প্রকারকে হয় ওপেন এন্ডেড, যেগুলোর উত্তর দেওয়ার জন্য আমার একটা এক্সপ্লানেশন দিতে হয় আর কি। আচ্ছা, ক্লোজ এন্ডেড কিরকম হয়? ক্লোজ এন্ডেড কোশ্চেনের একটা উদাহরণ হলো, হ্যাভ ইউ সিন দা তাজ, তুমি কি তাজমহল দেখেছো? এটার উত্তর তাহলে তুমি কি এই ইয়েস বা নোতেই দিলে, এক কথায় কোনো এক্সপ্লানেশন দেওয়া লাগলো না, তো এটা ক্লোজ এন্ডেড কোশ্চেন। আচ্ছা, ওপেন এন্ডেড এর কোশ্চেনের এক্সাম্পল কি, হোয়াট হ্যাভ ইউ সিন ইন দা তাজ, তুমি তাজমহলে কি দেখেছো, তার জন্য তোমাকে একটা এক্সপ্লানেশন দিতে হবে অ্যাকচুয়ালি, সেই জন্য এটা একটা ওপেন এন্ডেড কোশ্চেন। আচ্ছা, এবার ক্লোজ এন্ডেড, ক্লোজ এন্ডেড কোশ্চেনের ক্লোজ এন্ডেড কোশ্চেনের তোমার স্ট্রাকচারটা কি হয়? হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো ক্লোজ এন্ডেড কোশ্চেনের স্ট্রাকচার। আচ্ছা, তোমার ওপেন এন্ডেড কোশ্চেনের স্ট্রাকচারটা কি? ও একটা কোশ্চেন ওয়ার্ডের সঙ্গে হেল্পিং ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট লিখতে হয়, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন লিখে দিলেই হয়ে যাবে। এটা ওপেন এন্ডেড কোশ্চেনের এক্সাম্পল ছিল, স্ট্রাকচারও ছিল বিষয়টা। আচ্ছা, এরপরে এর প্রকার, আরেকটা প্রকার কি, এর পরের প্রকার হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, বা এক কথায় আমরা যে সমস্ত সেন্টেন্স গুলো, যে সমস্ত সেন্টেন্স গুলোই সাবজেক্ট দেখি না, এক কথায় 3 নম্বরটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যে সমস্ত সেন্টেন্স গুলোয় সাবজেক্ট কখনো লেখা হয় না, বা এক কথায় যে সমস্ত সেন্টেন্স গুলো দ্বারা আমরা কারোর কাছে রিকোয়েস্ট করতে চাই, অর্ডার করতে চাই, কাউকে আমরা আদেশ করি বা কমান্ড করি, কাউকে কোনো অ্যাডভাইস দিই বা ওয়ার্নিং দিই কাউকে, বা কোনো কিছু করতে বাধা দিই, এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স এর মধ্যে পড়ে। যেমন কোনো এক্সাম্পল যদি দেওয়া হয়, যে প্রথম এক্সাম্পল আর কিছুই না, সিট ডাউন, এটা একটা সোজা আর কি, সিট ডাউন। আচ্ছা, তারপর আরেকটা হলো কি, কাম ইন, হেল্প মি, এগুলো, বা রাস্তায় লেখা থাকে একটা জিনিস, ফলো দ্য ট্রাফিক রুলস, ফলো দ্য ট্রাফিক রুলস, এরকম। আচ্ছা, এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু লেখা থাকে না, সাবজেক্ট এক প্রকার উহ্য থাকে, যারে বলে, আমরা যারা বলি, বা আন্ডারস্টুড থাকে, বা আমরা যারা বলি সাবজেক্ট ওর মধ্যে লুকিয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে যেমন। আচ্ছা, এই সেন্টেন্স গুলোর স্ট্রাকচার তাহলে কি হয় আর কিছুই না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে অবজেক্টটা লিখে দিলেই হয়ে যায়, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে অবজেক্টটা লিখে দিলে হয়ে যায়। বা এর যদি নেগেটিভ করতে হয়, তাহলে ডু নট এর সঙ্গে আমার ভার্ব বা এইটুকু লিখে দিলে হয়ে যায়, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে অবজেক্ট লিখে দিলে হয়ে যায়, এটাও হয়েছে। আচ্ছা, সিট ডাউন এগুলোর এক্সাম্পল ছিল এক কথায়, কাম ইন, হেল্প মি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আর কিছুই না, যে সমস্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট ডাইরেক্টলি লেখা থাকে না, বা এক কথায় আন্ডারস্টুড থাকে বা উজ্জ থাকে, বা সেটা বুঝে নিতে হয়, বা ইউ বা তোমাকে সম্পর্কে ইউটা আন্ডারস্টুড থাকে, এক কথায়, বা ইউ বা সাবজেক্টটা আন্ডারস্টুড থাকে, সেই সমস্ত সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আচ্ছা, এর পরের সেন্টেন্স হলো এক্সক্লামেটরি সেন্টেন্স।
পরের প্রকার হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা যে সমস্ত সেন্টেন্সের সবাই বলে থাকে যে শেষে বিস্ময়সূচক চিহ্ন, অ্যাকচুয়ালি শেষে থাকে না বিষয়টা, সব ক্ষেত্রে শেষে থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে? বা যে সমস্ত সেন্টেন্সে বা এক কথায় এক্সক্লামেটরি সেন্টেন্সের মানে হলো বিস্ময়সূচক বাক্য, বিস্ময় বোঝায় বা সাডেন ফিলিং এক্সপ্রেস করার জন্য। হঠাৎ কোনো কিছু, এখন নন্তু চেঁচিয়ে উঠলো, দাদা আমার ঘরের মধ্যে একটা সাপ উঠেছে হঠাৎ করে, দাদা আমার খিদে লেগেছে, এমন একটা বিষয়। তো এটা এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা সাডেন ফিলিং এক্সপ্রেস করার জন্য যে সেন্টেন্সটা আমরা তৈরি করি সেটা অ্যাকচুয়ালি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা এর এক্সাম্পলের মধ্যে যদি বলা হয় যে ওয়াও ইট ইজ অ্যামেজিং, বা ওহ মাই গড ইট ইজ লাভলি, বলে থাকি মেয়েদের দেখলে। যাই হোক, বা যে সেন্টেন্সে এক প্রকার বলা যেতে পারে ইন্টারজেকশন থাকে, যেমন এই যে কথাটা বললাম, ও মাই গড, মাই গড ইট ইজ লাভলি। এই যে ইন্টারজেকশনটা, ও, এটা কিন্তু একটা ইন্টারজেকশন হয়। এই যে সেন্টেন্সটা তৈরি হলো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এরপরের যে সেন্টেন্সটা তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা কাউকে অপটেটিভ সেন্টেন্স, পরের প্রকারটা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আর কিছুই না, কাউকে যদি কোনো কিছু আশীর্বাদ দেওয়া, কোনো কিছু উইশ করা, যেমন আমাদের আজকে লাইব্রেরির একজনের জন্মদিন আছে, তার একটু উইশ করলাম, তাহলে আমি তখন কি বললাম যে হ্যাপি বার্থডে উইশ করা। অ্যাকচুয়ালি হ্যাপি বার্থডে কথাটা এরকম বিষয়টা না, যে আমি তাহলে যদি বলি ভগবান তোমাকে ভালো রাখুক, তাহলে আমি কি গড ব্লেস ইউ। আচ্ছা, এই সমস্ত সেন্টেন্স গুলো যেগুলো হয় সেগুলো অপটেটিভ সেন্টেন্স বা কাউকে ব্লেসিং দেওয়ার জন্য, কাউকে উইশ করার জন্য, কাউকে আবার আমরা মাঝে মধ্যে অভিশাপও দিয়ে দিই। এই সমস্ত ক্ষেত্রে আমার অপটেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়, যেমন গড ব্লেস ইউ। এই সমস্ত ক্ষেত্রে আমার অপটেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। আচ্ছা, এবার দুজনের একটু মাইক অন কর। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যালো। সায়ন কই? হ্যাঁ হ্যাঁ, সায়ন? বাথরুমে গেছে। আছি। আচ্ছা আচ্ছা, সায়ন। এই আছি, শুনছিলাম তো। হুম। আচ্ছা, টেন্স আর টেন্সটা তার সঙ্গে হলো কন্ডিশনাল সেন্টেন্সটাও দেখে নেবো। কন্ডিশনাল সেন্টেন্সটার বিষয়টা পরে দেখবো, কিন্তু জাস্ট একটা লেখা রয়েছে, তাই এর সঙ্গে টেন্সের সঙ্গে কন্ডিশনাল সেন্টেন্সটাও দেখে নেবো লাস্টে। আচ্ছা, টেন্স কি জিনিস? সোজা বাংলায় বলতে গেলে ভার্বের একটা অবস্থাই হলো টেন্স, ঠিক আছে? এই যে আমরা একটু আগে পড়ে আসলাম যে ভার্বের মেন ভার্বের 5 প্রকারের অবস্থা হয়, এই মেন ভার্বের 5টা প্রকারের অবস্থা নিয়েই হলো টেন্স। এক কথায় এখানে একটা ডেফিনিশন লেখা আছে, টেন্স ইজ এ গ্রামেটিক্যাল ক্যাটাগরি অফ ভার্বস ইউজ টু এক্সপ্রেস ডিস্টিংশন অফ টাইম। ইট টেলস আস হোয়াটএভার অ্যান অ্যাকশন টেক্স প্লেস ইন দ্য পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। বা টেন্স এক প্রকার একটা ব্যাকরণগত একটা বিষয়, যেটা ভার্বের যে ব্যবহার, ভার্বটাকে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে, বা ভার্বের অবস্থা, বা একটা কর্তা কিভাবে তার অ্যাকশন তারা বোঝায় বা কাজটাকে, সেটাকে বোঝায়। এটা হলো টেন্স। বা টেন্সের একটা শর্ট আর ইউজফুল ডেফিনেশন হলো, বা যেটাকে বলা হয়, আমরা বলি টাইম অফ অ্যাকশন। টেন্সকে বলা হয় টাইম অফ অ্যাকশন, টাইম অফ অ্যাকশন বা কার্য করার যে সময়টা, সেটাই হলো টেন্স এক কথায়। এই যে টাইমটারে যে আমরা ভাগ করি, আচ্ছা সময় রে তো আমরা 3 ভাগে ভাগ করতে হয় সোজা বাংলায়।
অত বেশি যদি নাও ভাবি, এই যে টাইম, এই টাইমটারে তো আমরা 3 ভাগে ভাগ করি। আচ্ছা, টেন্সটা সোজা বাংলায় বুঝতে গেলে এত লেখা থিওরি না হলেও টেন্সটারে আমরা যদি একটা টাইম লাইনে নিয়ে আসি, এক কথায় বর্তমানে এখন বাজে কটা? এখন বাজে 12টা 4। 12টা 4, এটা কি প্রেজেন্ট টাইম? আচ্ছা, একটু আগে আমরা এই যে ক্লাস শুরু হওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছিলাম 11:30টাতে প্রায়, সেটা হলো পাস্ট টেন্স। আচ্ছা, একটু পরে আমরা আবার অঙ্ক আর রিজনিং শুরু করব, সেটা হলো ফিউচার টেন্স। আচ্ছা, বিষয়টা দেখ, এই যে টাইমটারে আমরা 3টে ভাগে ভাগ করে দিলাম, সবকটাই দেখ প্রেজেন্টের সাপেক্ষ করলাম না, একইটা তাই না? হুম প্রেজেন্টের সাপেক্ষ করলাম, তার মানে প্রেজেন্টে আমরা অ্যাকচুয়ালি যে কি কাজটা করছি সেটার সাপেক্ষে কিন্তু পাস্টে যেটা হয়েছে সেটাও হয়, আর ফিউচারটাও সেই সাপেক্ষেই হয়। মানে প্রেজেন্টের যদি রেফারেন্স আমার কাছে না থাকে বা প্রেজেন্ট সম্পর্কে যদি আমরা না জানি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট আর ফিউচার সম্পর্কেও কিছু বলতে পারবো না। আর প্রেজেন্টারে আমরা যদি এক্সপেরিয়েন্স না করি, তাহলে পাস্টের যে এক্সপেরিয়েন্স করা হয়ে গেছে সেই বিষয়টাও অ্যানালাইসিস করতে পারবো না। আর ফিউচারে যে আমার ঘটবে সেটা ফিউচারের প্রেজেন্টের সাপেক্ষেও হতে পারে, আবার ফিউচারের মুডের সাপেক্ষেও হতে পারে, বা সেন্টেন্সের মুড, নিজের মুডের কথা না, সেন্টেন্সের মুডের সাপেক্ষেও হতে পারে। এই যে বিষয়টা, এই যে পাস্ট প্রেজেন্ট আর ফিউচারের এই যে ভাগটা, এই যে টাইমের যে ভাগটা, এক কথায় এইটাই অ্যাকচুয়ালি হলো টেন্স। এইটা অ্যাকচুয়াল হলো টেন্স। আর এই একটু আগে এই যে এখানে যে কথাটা লিখলাম অ্যাকশন, এই অ্যাকশনটাই হলো ভার্ব। এই অ্যাকশনটাই হলো ভার্ব। এই অ্যাকশনটাই ভার্ব, যেটাকে আমরা এই এক কথায় মেন ভার্ব, যেটাকে আমরা 5 ভাগে ভাগ করে আসলাম। কোন 5 ভাগে? V1, V2, V3 এরকম করে ভাগ করে আসলাম না? V1, V2, V3, V1 প্লাস S হুম বা ES আর হুম V1 প্লাস ING। এটা হলো এক হুম প্রকার অ্যাকশন। দেখ, আমি যদি বলি এটা কি করে অ্যাকশন হলো? আচ্ছা, টাইম, এই বিষয়টা আশা করি বোঝা গিয়েছে এই বিষয়টা। আচ্ছা, এই যে আমি যে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি এটা কি করে অ্যাকশন হলো, ভার্বটা অ্যাকচুয়ালি অ্যাকশন। অ্যাকশন আর কিছুই না, আমরা যে কাজটা করি। আচ্ছা, ভার্বের ফার্স্ট ফর্ম নে। ফার্স্ট ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম। একটা ওয়ার্ড নে, সোজা একটা ওয়ার্ড নে, গো। গো, এই গো কথাটার পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট, তাই না? এর পাস্ট, এর পারফেক্ট ফর্ম কি হয়? গন, বা পাস্ট পারফেক্টও বলে থাকি অনেক সময়, অ্যাকচুয়ালি পারফেক্ট ফর্ম সেটা। আচ্ছা, ভার্বের সাথে এস বাই এস, গোর সাথে এস বাই এস যুক্ত করলে কি হয়? গোস। এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় গোয়িং। এটা যা সহজ উদাহরণ নিলাম। এটা কি কোন একটা, আচ্ছা এটা মানুষের ক্ষেত্রে এই কাজটা, গো মানে কি? যাওয়া, মানে একটা কাজ করা। হুম ওয়েন্ট মানে কি? সে গিয়েছিল। গন হুম মানে সে একটা টাইম সময় আগে গিয়েছিল, এটা বিষয়। গোজ, হুম গোজ মানে কি? সে যায়, এক করে একটা ফ্রিকোয়েন্সি বোঝায় আর কি। গোজ কথাটার মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আছে, মানে সে যায়। আচ্ছা, যেমন আমার ক্ষেত্রে যদি বলা হয় আমি প্রতিদিন বিকেলবেলা মাঠে যাই, তাই কি? সেই ক্ষেত্রে এখানে গোজ ব্যবহার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, পুরো সেন্টেন্সটা বলছে তার বোঝানোর জন্য। গোয়িং মানে কি? আমি বর্তমানে, যেমন রিড এর যদি বলা হয় আমরা এখন পড়াশোনা করছি, তাহলে রিডিং হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে বিষয়টা, এগুলো ইনডিফিনাইট টেন্সের, এই বিষয়টার ইনডিফিনাইট টেন্স আমরা যখন পড়বো। আচ্ছা, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সঙ্গে যে এস বা ইএস যুক্ত করলাম, এস বা ইএস যুক্ত করলাম, এইটা, এগুলো ম্যাক্সিমাম অফ দ্য টাইম ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। আর ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। ইনডিফিনাইট, আরে হাতের লেগে এত বাজে। আচ্ছা, এবার যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছিলাম, এটা হচ্ছে
কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার ভার্বের যে থার্ড ফর্ম এটা পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আরেকটা ফর্ম আছে, সেটা হলো যখন ভার্বের থার্ড ফর্ম আছে সেটাতে, আবার কয়েকটা সেন্টেন্সে দেখবি বিন, BEEN বিন, তার সঙ্গে ভার্বের এই কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহৃত হয়। সেটাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এইবার হয়তো মাথার মধ্যে আসবে যে এই হাতে ঘোড়া বিনটা আবার কি জিনিস। বিন আবার কি জিনিস, এই বিন বিষয়টা নিয়ে একটু মাথা খারাপ দেবে এক্ষুনি। বিষয়টা হলো আর কিছুই না, আমি বলছি। বি ভার্ব আছে, যেটা বি, বি যেটাকে বলি আমরা বি ভার্ব, বা এক কথায় যে আমরা হেল্পিং ভার্ব বলে আসলাম না যে বিষয়টা, বোঝা হুম যাচ্ছে কথাটা, বুঝতে পারছি? হুম হুম হ্যাঁ হ্যাঁ আমি রিক্যাপ বলছি, জাস্ট একবার শোন। আমি রিক্যাপ করছি। পি যে ভার্বটা ব্যবহার বা হেল্পিং ভার্ব যেটা ব্যবহার করছি, একটু আগে বলছিলাম এম, ইজ, আর, ওয়াজ, আর, এই সেই বি এর থার্ড ফর্ম হলো বিন। বি এর ফার্স্ট ফর্ম হলো বি, তারপরে এটা এর সেকেন্ড ফর্ম হলো তোর হচ্ছে থার্ড ফর্ম হলো বিন, আর এটারে বি এর সঙ্গে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াসও ব্যবহার করা হয় থাকে। বি এর সঙ্গে কন্টিনিউয়াস ব্যবহার মানে, আমি এটা অ্যাকচুয়ালি এরকম বি হিসাবে ব্যবহার হয় না অ্যাকচুয়ালি। দেখ, বিষয়টা থার্ড ফর্ম এটা হয়। বি গুলোর, বি ভার্ব গুলোরে অন্য আলাদাভাবে ভাগ করা হয়, যেমন আমি বলছি দেখ এক্ষুনি। এর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সোনাল বিষয়টা দেখ। এম, ইজ, আর, এগুলো হলো ফার্স্ট পার্সোনাল বি ভার্ব। এর ঠিক সেকেন্ড পার্সোনাল বা তোর হলো সেকেন্ড পার্সন মানে পাস্ট ফর্ম আর কি, ওয়াজ, ওয়ার। আর এর থার্ড ফর্ম বা এক কথায় এর থার্ড ফর্ম বা এর ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম আছে বিন ব্যবহৃত হয়। আচ্ছা, এই বিষয়টারে, আচ্ছা ওটা বলা ঠিক হবে না কেন, দেখ বি বিষয়, বি ভার্বের এই যে বিন থার্ড ফর্ম, এর সঙ্গে যখন ভার্বের আইএনজি ফর্ম যুক্ত করে দেওয়া হচ্ছে, তখন ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। এবার ফার্স্টের তে আরেকবার বলছি, টেন্স কি জিনিস। টেন্স আর কিছুই না, টেন্স ভার্বে, এই যে ভার্বের পাঁচটা ফর্ম যেটা, সেটা নিয়ে টেন্স তৈরি হয়, বা টাইম অফ অ্যাকশন সেটাকেই বলা হয় টেন্স। যখন কোনো কিছুই, কোনো কাজ করা হয়, সেটা সঠিক সময়ে যেটা ব্যবহার করলে যেটা তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি টেন্স। বা পাস্টে যেটা ব্যবহৃত হয়েছে সেটা, যেমন প্রেজেন্ট টেন্স এর সাপেক্ষে আমরা সমস্ত কিছু করি। প্রেজেন্ট টেন্স সম্পর্কে যদি না জানি, পাস্টও জানতে পারবো না, ফিউচারও জানবো না বিষয়টা। হুম আচ্ছা, এই যে ভার্বের পাঁচটা ফর্মের নাম কি বললাম, যে এক কথায় ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে, আর ভার্বের সেকেন্ড ফর্ম এটা ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। তারপর ভার্বের আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। আচ্ছা, ভার্বের থার্ড ফর্ম সেটা পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, আর ভার্বের এই যে বি এর থার্ড ফর্ম বিং, তার সঙ্গে আইএনজি যুক্ত করলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এইবার মাথায় আসতে পারে যে এই যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, এটার সঙ্গে এর টেন্সের অ্যাকচুয়ালি সম্পর্কটা কি আছে। সম্পর্কটা এটাই যে প্রত্যেক টেন্সকে ওই চারটে ভাগে ভাগ করা যায়। মানে প্রত্যেক টেন্সকেই আমি একবার পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, একবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, একবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, একবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হয়। বা একবার পাস্টে এগুলোরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হয়। ফিউচারের ক্ষেত্রেও সেম তাই এই বিষয়টা। এইবার
বিষয়টা এই টেন্স বিষয়টা আমাদের এক্সাম পারপাসে যেরকম আসে সেরকম ভাবে বলি এবার বিষয়টা। এগুলো সিম্পল জিনিস যে টেন্সের একবার এই স্লাইডটা বলে দিচ্ছি যে প্রেজেন্ট তিন প্রকার, প্রেজেন্ট টেন্স টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলোর প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে যে শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, এটা কি প্রেজেন্ট টেন্স নিশ্চয়ই। আচ্ছা, শি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন, এটা একটা ফিউচার পাস্ট টেন্স। এই যে ওয়াজ, এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে, ওয়াজটা কি, ওয়াজটা হলো পাস্ট টেন্স তাই, বা বি এর পাস্ট টেন্স। আচ্ছা, এবার শি উইল বি এ টিচার, তিনি একজন শিক্ষক হবেন, তিনি একজন শিক্ষক হবেন, এটা একটা ফিউচার টেন্স। উইল বি, শ্যাল উইলটা এটা হলো তোর ফিউচার টেন্স। এই যে শ্যাল উইল হলো ফিউচার টেন্স, শ্যাল উইল সম্পর্কে পরে পড়বো শ্যাল উইল বিষয়টা। আচ্ছা, আচ্ছা আমি এখানে রুল হিসেবে লিখেছি, জাস্ট লিখার জন্য লিখেছি, রুল অ্যাকচুয়ালি কিছুই না, রুল ঠিক বলাটা ঠিক হবে না। আচ্ছা, দুটোতে জাস্ট আজকে প্রথম টেন্স শুরু করলাম, জাস্ট তাই সিম্পলি ভাবে বেসিক যে টেন্সের বিষয়টা আছে সে বেসিক কতগুলো কথা বলছি। আমি বললাম যে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। এই যে চারটে ভাগ, তার এই যে যে এই যে প্রত্যেকটা টেন্সের চারটে ভাগ হলো এই যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটারই এরকম, প্রত্যেকটা টেন্সকে এরকম চার ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা। আচ্ছা, এবার তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের বিষয়টা দেখি। প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বিষয়টা দেখি। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি জিনিস, যে কোনো একটা কাজ হচ্ছে বা হয়, হচ্ছে না ঠিক না, হয় আর কি, সেই বিষয়টা। যেমন একটা এক্সাম্পল নিয়ে যদি বলি যে রিনা সিংস এ সং, রিনা অন্তু ড্রাইভস এ কার, অন্তু একটা গাড়ি চালাই, প্রতিনিয়তই চালাই, আমরা দেখি, মাঝে মধ্যে ঘুরতেও যাই। যাই হোক, আচ্ছা, অন্তু ড্রাইভস এ কার। আচ্ছা, এই যে এখানে ভার্ব, এটা কি সাবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা, এখানে মেন ভার্ব বা হেল্পিং ভার্ব দুটো আলাদা আলাদা নেই, একটাই আছে, এটারেই তুমি মেন ভার্ব ধরো, এটাকেই তুমি মেন ভার্ব ধরো। আচ্ছা, এর সঙ্গে একটা এস যুক্ত হয়েছে না, তাহলে কি এখানে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয়েছে এখানে। আচ্ছা, এ কথাটা আমরা একটু কদিন পরে পড়বো, যে আর্টিকেল, এ হলো একটা আর্টিকেল, আর কার এটা হলো অবজেক্ট, কার হলো অবজেক্ট। আচ্ছা, অন্তু ড্রাইভস এ কার, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। তারপর বলতো এই জিনিসটা নেগেটিভ না পজিটিভ সেন্টেন্স বলতো অন্তু, কোনটা? নেগেটিভ সেন্টেন্স না পজিটিভ সেন্টেন্স? হ্যাঁ, যেহেতু এটা এতে কোনো, পজিটিভ, হ্যাঁ, পজিটিভ। পজিটিভ সেন্টেন্স, এটা পজিটিভ সেন্টেন্স, মানে এক কথায় একটা টেন্সের সেন্টেন্স গুলো অনেক রকম হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভের ক্লোজ এন্ডেড হতে পারে, ইন্টারোগেটিভের ওপেন এন্ডেডও হতে পারে। হুম। যেমন এই সেন্টেন্সটা আমি যদি নেগেটিভে করি তাহলে কি হবে, অন্তু নট, ডাজ নট, ডাজ ডাজ নট। নট, এবার ডাজ নট কেন আমি বলছি, ডাজ নট ড্রাইভস এ কার, ঠিক আছে, ডাজ নট কেন আমি বলছি, দেখ অন্যান্য সেন্টেন্সে নট এমনি নট ব্যবহার করা যায়, এমনি নট ব্যবহার করা যায়, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে না বা যায় না। তার কারণ দেখ, তার কারণ হলো এখানে কোনো অ্যাকচুয়ালি কোনো মেন হেল্পিং ভার্ব নেই। দেখ, বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যখন স্ট্রাকচার, এক্ষুনি বলি আমি, স্ট্রাকচার হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কিছু না, সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, বা অনেক ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তারপর অবজেক্ট হয়ে যায়। দেখ, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই,
আর আমরা যখন একটু আগে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার পড়লাম, অ্যাসার্টিভ এর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার পড়লাম, তখন আমরা তখন দেখলাম যে হেল্পিং ভার্বের পরে নট যুক্ত হয়, তাই না? এর জিনিসটা পড়ে হুম এলাম কিন্তু একটু আগে, হেল্পিং ভার্বের পরে নট যুক্ত হয়। তাই এই ডাসটাকে আমার অ্যাজ আন হেল্পিং ভার্ব নেওয়া হচ্ছে এখানে, অ্যাজ আ হেল্পিং ভার্ব নেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে একটা জিনিসও পড়া হবে যে ডু বা ডাজ জিনিসটাকে আমার এমফ্যাটিক হিসেবেও ব্যবহার করে। এমফ্যাটিক মানে আর কিছুই না, জোর দিয়ে বলার জন্য ব্যবহৃত হয়, সেটা একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহৃত হয়, ঠিক আছে? ডু বা হুম ডাজ কথাটা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয়, ডিড কথাটা আবার ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? ডিড আর কিছুই না, ডু এর পাস্ট ফর্ম, ঠিক আছে? আর হুম ডান, ডু এর তিনটে ফর্ম, প্রেজেন্ট ফার্স্ট ফর্ম হলো ডু, ঠিক আছে, বা প্রেজেন্ট ফর্ম, ডিড হলো সেকেন্ড ফর্ম বা পাস্ট টেন্স ব্যবহার করে, ডান হলো পারফেক্ট ফর্ম, ঠিক আছে? ফিউচার ফর্ম না, হুম পারফেক্ট ফর্ম, ঠিক আছে? ডু ডিড ডান। আচ্ছা, তাহলে এর নেগেটিভ সেন্টেন্সটা হলো এটা, এর নেগেটিভ অন্তু ডাজ নট ড্রাইভস এ কার। আচ্ছা, এইটাকে যদি আমি ইন্টারোগেটিভে নিয়ে যেতাম, ইন্টারোগেটিভ সায়ন বলতে, এটা ইন্টারোগেটিভে নিয়ে গেলে আমি কি করবো? ক্লোজ এন্ডেড কর বা হ্যাঁ বা নাই, ক্লোজ এন্ডেড কর। অন্তু ড্রাইভস এ কার, এটাকে ক্লোজ এন্ডেড নিয়ে, ক্লোজ এন্ডেড অন্তু নিয়ে, প্রসেন্টেড করলে হ্যাঁ ক্লোজ এন্ডেড, যে ইয়েস বা নোতে উত্তর আসবে। ডাজ অন্তু ওই ডাজ বলছি ওই হ্যাঁ বল বল, হচ্ছে। ওই যে ডাজ অন্তু ড্রাইভস আ কার এরকম হবে। হ্যাঁ অবশ্যই সেটাই হবে। আর যদি ওপেন হুম এন্ডেড করি তাহলে কি হবে? ওই কিছুই না, ওই ডাজ এর আগে একটা হোয়াট যুক্ত হয়ে যাবে। হোয়াট, হোয়াট ডাজ অন্তু ড্রাইভস এ কার, এরকম একটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি আর হুম একটা সেন্টেন্স নিজের থেকে বলছি, ঠিক আছে? হুম হুম নিজের থেকে বলছি একটা, এটা মুছে দিই। আমি একটা সেন্টেন্স বলছি, এইটারে বলবি রিনা ড্যাশ দিয়ে লিখছে, এখানে একটা কোশ্চেন দিই, ড্যাশের সিং এর কোন কোন ফর্ম হবে? এ সং বলবি। প্রথমে এটারে পজিটিভ বল, তারপর নেগেটিভ বল, তারপরে বল ক্লোজ এন্ডেড বল, ঠিক আছে? সিংস তারপরে ওপেন আ এন্ডেড সং। বল। হ্যাঁ প্রথমে তাহলে কি হবে সিংস বল? এ সং হলো। সিং হ্যাঁ সিং হবে না, প্রথমটা সিংস তাহলে হবে কি হবে? তাই না? রবিনা, এই রিনা সিংস হ্যাঁ এ সং, ঠিক আছে? অন্তু বুঝতে পেরেছিস তো হ্যাঁ। বিষয়টা কিভাবে কেন করছি? সিংস হলো সেটা সেটাও বল। হ্যাঁ বলে এবার বলছি আমি। সেটাও বলে দাও। হ্যালো। হ্যাঁ, রিনা সিংস এ সং। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম এই যে এইখানটায় ইনডেফিনাইট টেন্সে এস বাই এস যুক্ত হয়, আমি জাস্ট কথাটা এটা বলেছি। আর কেন যুক্ত হয় বলতো? এখানে কি লেখা আছে এটা? আচ্ছা আমি বলে দিচ্ছি দেখ কেন যুক্ত হয়। যখন ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখ রিনা কি একজন তো, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। আচ্ছা এবার থার্ড পারসন কি করে বলবো? ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন। দেখ ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন বোঝার সোজা উপায় কোন, তো শুনছিস তো? হ্যালো, হ্যালো, চ। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। অন্তু দেখো কোথায় গেল। হ্যালো। কেটে দিয়েছে।